একটি মেয়েকে পটাবার জন্য আমি বিতর্ক করেছিলাম। কিন্তু আজকে তোমরা এসছো, কেউ প্রধানমন্ত্রী হবা, কেউ হিলারি হবা। কি ভয়ঙ্কর মিথ্যা কথা! কারণ আমি একটি মেয়েকে শুধু পটাতে চেয়েছিলাম। কি দিয়ে? বিতর্ক দিয়ে। সে আমাকে পাত্তা দেয় না, সে আমার দিকে তাকায় না। আমি তখন 8ম শ্রেণীতে পড়ি, শুধু তার দিকে একবার তাকাবো, কি সেই কৌশল! কিন্তু সে তাকায় না। পরে ভাবলাম বিতর্ককে আশ্রয় করি, সেখানে যদি দাঁড়ায় তাহলে মেয়েটি মনে হয় আমার দিকে তাকিয়েই থাকবে। এই আশায় আমি বিতর্ক করেছিলাম। তো এরকম আশা নিয়ে একবার আমি সিলেট যাচ্ছিলাম। তখন আমি আর 8ম শ্রেণীর বালক নই, এয়ারপোর্ট স্টেশন থেকে উঠেছি। তো যাওয়ার সময় ট্রেন, সকালে সিলেটের ট্রেন, আমি উঠলাম। উঠে আমার সিটে গেলাম, দেখি আমার একটি সিট, সামনে আরেকটি সিট, মানে ডাবল ডাবল না। পরে কেউ আসে না, পরে একটি মেয়ে আসলো এবং মেয়েটি সামনে বসার পর আমি একটু সতেজ হয়ে গেলাম। পুরুষের মন তো। পরে মেয়েটি দেখলাম সাদা গাউন পরা, আমি বুঝলাম সে সিলেট মেডিকেল। তাহলে ভাবলাম যাক, মান সম্পন্নই হয়েছে। এরপরে ট্রেন এগিয়ে যাচ্ছে, আমার মনে কত কিছু আসে, কত ভাবনা আসে, কিন্তু আমি তো কথা বলতে পারতেছি না, খুব আনইজি বোধ করছি। কি করব? ট্রেন যায় ভিড়ল আখাউড়া স্টেশনে। আখাউড়া তো নাম শুনেছ না? কালকে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো না, দেখেছো না? দেখেছো? কে কে দেখেছো কালকে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে? আর কে কে দেখোনি? আরো জোরে হাত তোলো। তাহাদের চিনিয়া রাখো, তাহারা এই দেশের বেদনার সাথে সংশ্লিষ্ট থাকে না। ফেসবুকে দেখো, অন্তত দেখা তো উচিত ছিল। কিন্তু দিনের শেষে দেশকে 1 মিনিট সময় দেওয়া উচিত। তো পরে আমি আখাউড়া স্টেশনে গেলাম। যাওয়ার পর হঠাৎ আমি তো মেয়েটার দিকে তাকানোর চেষ্টাই করি, কিন্তু মেয়েটা করে কিনা আমি ঠিক বুঝি না। তো হঠাৎ করে একজন আসলেন, এসে বললেন, ভাই লাগবে? আমি বললাম না, আমার তো খেয়াল ওই মেয়েটির দিকে। এরপরে উনি একটু দূরে গিয়ে দাঁড়ালেন। এবার আরেকজন আসলেন, উনি এসে বললেন লাগবে? আমি বললাম না। এবার উনিও গিয়ে দাঁড়ালেন, কেউ যাচ্ছেন না। তৃতীয় একজন একটু মোটা, সে আরেকটু ধমকের সুরে, লাগবে? আমি বললাম না। এরপরে চতুর্থ জন আসলেন, উনি এসে বললেন, ভাই লাগবে তো? আমি বললাম না না। এখন এই যতবার লাগবে বলে মেয়েটি ততবার পলকে পলকে আমার দিকে তাকায়। এখন আমি ঠিক বুঝতেছি না কি লাগবে, কি বলে। পরে আমি একটু উত্তেজিত হয়ে 4 জনকে ডাকলাম, কি সমস্যা, কি লাগবে? আপনারা 4 জনই আমাকে ঘিরে দাঁড়িয়েছেন আমার জানালার সামনে। তখন বলবো তো বলেন। বললো, ভাই আমরা হিরোইন বিক্রি করি, আপনাকে দেখে মনে হয় দারুণভাবে আপনি হিরোইন সেল। ফলে যে মেয়েটির কাছে আমি এয়ারপোর্টের সামনে নায়ক হয়ে উঠলাম, আখাউড়ায় হয়ে গেলাম হিরোইনসি, বাকি সময় আমি আর তার দিকে ভুলও তাকাইনি। কিন্তু মেয়েটি ওই হিরোইনসি বলার পর যে মুচকি হাসি দিয়েছে, সে হাসিটি আজও আমি ভুলিনি। অতএব বিতর্ক ঠিক এই জায়গায়, ওই সূক্ষ্ম হাসিটি সুন্দরভাবে মনে রাখবার জন্য আজকে আমরা তোমাদেরকে ডেকেছি। জোর করে মেয়েটিকে উঠিয়ে নেওয়ার জন্য নয়, তার ওই সুন্দর হাসি নিয়ে আমি আমার জীবন পার করে দিচ্ছি। বিতর্ক আমাকে এই জায়গায় শিক্ষাটা দিয়েছে। বুঝতে পেরেছ? কারণ এখন বাজে 1:30টা। আমি যদি এই গল্পটা না বলি, সকাল থেকে যেভাবে আমার নাম বলা হয়েছে, তাতে তোমরা যত প্রত্যাশার বেলুন ফুটিয়েছ, আমি সেটা এখন চাপ অনুভব করছি। জুয়েল স্যার, সাফাই স্যার বলবে, মেহেদি স্যার, সাফাই স্যার বলবে। সাফাই স্যার যে কী বলবে, সাফাই স্যার নিজেও খুব বিস্মিত আমি আসলে কি বলবো। কারণ সবাই আমার উপর দিয়ে রোলারটা চালিয়ে নিজেরা নিরাপদ হয়ে গিয়েছে। কি বিস্ময়কর প্রতারণা! অতএব এভাবে আমি প্রেমের জন্য বিতর্ক করেছি। কিভাবে? তোমরা এখানে অনেকেই বিতর্ক করতে এসছো, সব স্যাররা বলেছে বই পড়তে হবে। যদি তুমি বই পড়েছ,
আর কোনোদিন বিতার্কিক হতে পারবে না, শেষ। বাংলাদেশের ইতিহাস যদি একবার পড়েছ, বিতর্ক শেষ। যদি তুমি একবার কবিতা প্র্যাকটিস করেছ, শেষ, কিছুই করা যাবে না। বিতর্ক শিখতে হলে কিচ্ছু করা যাবে না। কেন? কারণ বিতর্ক করতে হবে নিজেকে সুন্দর করবার জন্য। কেমন করে? এমন কার বাসা আছে যেখানে আব্বু আম্মুর ঝগড়া হয় না? যাদের বাসায় হয় না, তাহলে সেটি গবেষণার বিষয়। আব্বু আম্মুর ধাওয়া পাল্টা দেওয়া হবেই, এটা হতেই হবে, এবং সেখানে তুমি হচ্ছে একমাত্র ব্যক্তি যে এটি সমন্বয় করবে। কার বাসা এমন আছে যে যেখানে তুমি কোনোদিনও এক মনে বসে অনেক কিছু ভাবনি? ভেবেছ, ভালো খারাপ ভেবেছ। কি এমন আছো এখানে যে মোবাইলে পৃথিবীর সবচেয়ে বাজে জিনিস দেখনি? এত ফেরেশতা সেজো না। তাহলে বিতর্কটি এখানেই। কে আছো এমন যে পরীক্ষায় সকল বিষয় ফেল করনি? 3 বিষয় ফেল করনি, 5 বিষয় ফেল করনি? কে আছো আম্মু আব্বু বলেনি যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, পাশের মেয়ে জরিনাটা A+ পেয়েছে, তুই কি করছস? আমার অফিসের সমস্ত টাকা এনে তোর পিছনে ব্যয় করেছি। আম্মু বলবে ঈদে কত আনন্দ ছিল, জীবনে একটা ভালো শাড়ি কিনে নাই, তোর গৃহপালিত লোককে আমি বেতন দিয়ে রেখেছি, কই তুই তো একটা A+ দিলি না। তখন তোমার মনে হয়নি যে এই জীবন আমি রাখবো না, মরে যাব, থাকবো না এই পৃথিবীতে? বিতর্ক ঠিক সেখানে। কে এমন আছে যে বাসে যায়নি, ভ্রমণে যায়নি? তুমি কোথায় পড়ো? আমি বিকারুন্নেসে, আর তুমি টঙ্গী পাইলট। এবার যে বিকারুন্নেসে পড়ে, ওই বাবু জিজ্ঞেস করে তোমার আব্বু কি করে মা? তারপর ওই মেয়ে বলছে, ওই ছেলে বলছে নটরডেম আর টঙ্গী পাইলট, তোমার আব্বা কি করে? সুর চেঞ্জ। কিন্তু প্রিয় রাজকুমারীরা, বলো তো, এখন যদি আগুন লাগে এখানে, দেখবা সবার আগে কিছু লোক দৌড় দিবে, কিছু লোক আম্মুকে ফোন দিবে, আম্মু আগুন লেগেছে। তো আম্মু বলবে হোয়াটসঅ্যাপ দেখ আমি কি লিখছি, তুই পালা। তারপর উনি পালাবেন। আর এক লোক কাউকে জিজ্ঞাসা করে কিছু লোক পালাবে, আর কিছু মেয়ে এই ওয়াশরুম থেকে পানি এনে আগুনটা নিভানোর চেষ্টা করবে। কয় শ্রেণী? কিন্তু যারা পালিয়ে গেল এরা হচ্ছে সবচেয়ে প্লাস পাওয়া মানুষ, কারণ এরা খুব সচেতন এবং খুব শয়তান। আর যারা পানি এনে আগুনটা নিভালো তারা কিন্তু 2 বিষয়ে ফেল, 4 বিষয়ে ফেল। আমরা বিতর্ক করি তাদের জন্য, আর যারা পালিয়ে গেছে তারা যেন নিপাত যায়, এই দেশে তাদের দরকার নাই। বুঝতে পেরেছ? তো অতএব বিতর্ক করি আমরা ওই ছোট্ট মানুষটার ওই হৃদয়টা সাজিয়ে দেবার জন্য। 2 হাত দিয়ে কাজ করলে হয় শ্রমিক, 2 হাতের সাথে মাথা দিয়ে কাজ করলে হয় কারিগর, আর 2 হাত আর মাথা সাথে হৃদয়টা নিয়ে কাজ করলে হয় শিল্পী। তাহলে বিতার্কিক কি করে? হাতের কথা বলেছেন। বিতার্কিক কি করে? মাথা খাটায়। বিতার্কিক কি করে? হৃদয় দিয়ে মানুষের হৃদয়কে দখল করতে চায়, জয়লাভ করতে চায়, বিজয়ী হতে চায়। তাহলে বিতার্কিক একজন শিল্পী। এই শিল্পী হতে গেলে খুবই ভয়ঙ্কর বিষয়, কারণ আমাদের শিল্পীদের যে মান, কোন শিল্পী হব? এখন তুমি ডাক্তার, তোমার কাছে রুগী আসছে, তুমি রুগী আসার সাথে সাথে কি বলবা আমি কিন্তু ভালো গান জানি, আপনি একটা গান শোনেন? বলবে? তুমি খুব ভালো কবিতা জানো, তুমি কি বলবে আপনার অনেক ব্যথা, শুনো বসুন আমি একটু কবিতা শোনাই? জানেন আমি অনেক দারুণভাবে পিয়ানো বাজাই, আপনি শোনেন? কেউ শুনবে? আমি দারুণ অভিনয় করি, আপনি আমার অভিনয়টা দেখুন, শুনবে? শুনবে না। কিন্তু ওই রুগীটা আসলে যদি রোগীর মাথায় হাত বুলিয়ে তুমি বলো মা আপনার কি হয়েছে, বসেন, সুন্দর করে কথা বলো, কথা বলার পর তারপরে তুমি জানো তার জ্বরই হয়েছে, তুমি একটা প্যারাসিটামলই দিবা,
কিন্তু তার আগে যে মাথায় হাত বুলিয়ে সুন্দর করে দুটি কথা বলে তার সাথে মিশে গেলে সেখানেই হচ্ছে তোমার বিতর্ক। অতএব বিতর্কের যে গভীর জায়গাটা সেটা কিন্তু মানুষ হওয়ার। কিন্তু যদি শুরুতেই তুমি বড় বড় বই পড়া শুরু করতে চাও তাহলে ভেস্তে যাবে বিতর্ক। আমি বলেছিলাম আমি প্রেমের জন্য বিতর্ক করেছি। আমি তো জানতাম না যে বিতর্ক করলে পৃথিবীতে সব কিছু পাওয়া যায়। এটি তো আমি ওই গ্রামে বসে জানতাম না। আমি গ্রামে কম্বাইন্ড স্কুলে পড়েছি, 6 জন মেয়ে আর আমরা ছেলে। যে মেয়েটি সুন্দরী তোমরা বুঝো সেই মেয়েটির দিকে চোখটা যাবে। কেউ এখানে পয়গাম্বর সাজতে এসো না। তো অতএব সে মেয়েটির দিকে চোখ যায়, কিন্তু মেয়েটি তো আমার দিকে তাকায় না। আমার কিন্তু ইচ্ছে করে সেখানে তাকায় না। আর তুমি যদি একটা মেয়ের দিকে তাকাও, চোখে চোখ পড়ে, যদি সে সুপুরুষ হয় তাহলে সে ব্যক্তিত্বের সংকটে পড়বে। ব্যক্তিত্বের সংকটে যদি সে না পড়ে তাহলে সে বিতার্কিক না। ওই ব্যক্তিত্বের প্যারামিটারটুকু উঠাবার জন্যেই আমরা বিতর্ক শিখাই। কিভাবে উঠবে সেটা বলছি। এখন আমি চিন্তা করলাম কিভাবে, আমার রুল 9, সে মেয়ের রুল 3, আমার তো কোনো প্যারামিটারই নেই। এখন স্কুলে বিতর্ক আসলো, আসার পরে কাকে খোঁজা হচ্ছে? যে ফার্স্ট হচ্ছে মোহাম্মদ গোলাম আজম। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক। এখন যে গোলাম আজম রাজাকারের সাথে নাম মিলে যায় দেখে সে নামটা অ্যাফিডেভিট করে লেখে মোহাম্মদ আজম। দেখবা সে প্রথম আলোতে লেখে মাঝে মাঝে মোহাম্মদ আজম। সে হচ্ছে রুল 1। সবাই এসে বলল, ও আজম তোমার রুল 1, তুমি বিতর্ক করবে। সে সবার হাত পা ধরে, ভাই আমি তো এগুলো কোনোদিনও করিনি। স্যার বলছে না তুমিই বিতর্ক করবা। এবার বিতর্কের দিন সকালবেলা আজম পালিয়ে গেল। আজম নাই। বাস বিতর্ক একটু পরেই, 3-4 ঘন্টা টিফিন পিরিয়ডের পরেই বিতর্ক। পুরো হল রুম সাজানো হচ্ছে, আজম পালিয়ে গিয়েছে। এখন স্যার আসলেন সাফায়েতের কাছে। সাফায়েত প্লিজ তুমি একটু বিতর্ক করো না। না স্যার আমি পারবো না, কারণ আমার মনের জিদ তুমি তো আগে আমাকে চাওনি। আগে তো চেয়েছো 1কে, এখন 1-এর কাছে পরাজিত হয়ে এসছো 9-এর কাছে। তো 9 তো এখন নায়ক হওয়ার চেষ্টা করবে। আমি বলছি না স্যার, আমাকে জড়িয়ে ধরে। যে স্যার প্রতিদিন থাপড়ায় সেও জড়াই ধরে, এসো না এসো প্লিজ। আমার ইংলিশ টিচার ছিল, ক্লাস টিচার, তিনি এসেই প্রথমে আমাকে ইংলিশ ধরতেন। আর না পারলে গেটাবন্দি বেঞ্চ, মানে বেঞ্চের উপর দাঁড়াবা এবং লঙ্গি পরা। দৃশ্যটা কল্পনা করো, আমি লঙ্গি পরে বেঞ্চের উপরে দাঁড়িয়ে আছি। আমার যাকে আমি মনে মনে চাই সেও দেখছে কি জলজন্ত দানবের উত্থান। ফলে আমি অনেক স্যারের কাছে, না স্যার আমি পারবো না। হেড স্যার আসলেন, সাফায়েত প্লিজ তুমি পারবে। আরে এতই যদি আমি পারবো তো 1-এর কাছে গেলেন কেন? 1 তো পালিয়ে গেছে, 1 তো আর আসে না। পরে আমি চিন্তা করলাম, সাফায়েত জেগে উঠো, এখনই তো দেখাবার সময়। বাস আমি কি কি লিখেছি আমার এখন মনে নেই। পরে বিতর্ক শুরু হলো। আমার বিপরীতে বড় আপু ছিল, কে কে আমার এখন ঠিক মনে নেই। আমার পক্ষে 2 জন ভাই ছিলেন আর আমি ছিলাম 8ম শ্রেণীর। এখন বিতর্ক শুরু হলো। আমি চিন্তা করলাম ওই মেয়েটাও সামনে বসা, আমার পক্ষে তো ওইদিকে তাকিয়ে বক্তব্য দেওয়া সম্ভব না। সাফায়েত তুই তো মারা যাবি। তখন চিন্তা করলাম এই দিন তো আর ফিরে আসবে না। সাফায়েত তুমি কি, আজকেই সেটি জানান দিতে হবে। সে তো জানে না তুমি কি, তুমি দেখাও। নিজেকে সতেজ রাখার চেষ্টা করছি। পরে আমার ডাক পড়লো, আমি গেলাম, দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে, ভালো লাগছে, কিন্তু কোনোদিন তাকায় নেই। এবার আমি চোখ বন্ধ করে ফেলেছি, কারণ আমি তো শেষ। এরপর আমি বিতর্ক শুরু করলাম, মুখস্থ কি বলেছি আমি জানি না, কিন্তু আমাকে কেউ থামাতে পারতেছে না, আমি বলেই যাচ্ছি। পরে হেড স্যার উঠে বলল, সাফায়েত তুমি না থামলে মাইকটা বন্ধ করে দিব। অনেকক্ষণ পর আমার মনে হয়েছে আমার সময় তো শেষ, কিন্তু আমি অনর্গল বলেছি। তাহলে কি শেখানোর চেষ্টা করলাম সাহস।
কিসের বই, কিসের ব্যাকরণ, কিসের আবার স্ক্রিপ্ট, যাই পারি তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো মঞ্চের সামনে। আমি হলাম ছোট্ট একটা শিশু। তুমি ভাবো তো, তোমার বাসায় যখন একটি ছোট্ট বাবু জন্ম নেয়, ধরো এই মাত্র একটা ছেলে পৃথিবীতে চমৎকার এক চিৎকার দিয়ে জানান দিল আমি এসেছি, সে কি কথা বলেছে? সে কিভাবে যোগাযোগ স্থাপন করেছে? কান্না দিয়ে। সে কি দিয়ে যোগাযোগ স্থাপন করেছে? তাহলে কথা দিয়ে যোগাযোগ স্থাপন করতে হবে এ কথা সত্য নয়। নীরবের ভাষাও কিন্তু ভয়ঙ্কর হতে পারে। আমি যদি তোমার দিকে কৈশোরের মতো করে একবার তাকাতে পারি, প্রলয় ঘটে যেতে পারে।